আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে আমরা পার্ট 3 করব, ফিজিক্স মোশন চ্যাপ্টার 2 মোশনের পার্ট 3টা করব। আশা করি তোমরা পার্ট 1 এন্ড পার্ট 2 ভালো মতো বুঝেছো, সেখানকার ম্যাথগুলো করেছো এবং আশা করি তোমরা নিজেরাও বোর্ডের বই এবং টেস্ট পেপার দেখে যতটুকু ম্যাথ নিজেরা প্র্যাকটিস করা যায় আশা করি তোমরা সেটুকু করেছো। তো চলো শুরু করি আমাদের ক্লাসটা আজকে। আচ্ছা, আজকের আমাদের টপিক হচ্ছে যে লজ অফ ফলিং বডিজ। এই লজ অফ ফলিং বডিজ বলতে আসলে বোঝাচ্ছে কি? এই লজ অফ ফলিং বডিজ মানে হচ্ছে, তুমি ধরো তোমার বাসার ছাদ থেকে তুমি একটা টেনিস বল জাস্ট নিয়ে ছেড়ে দিলা, তো ওই বলটা তো নিচে পড়ে যাবে এট দ্য এন্ড অফ দ্য ডে, মানে আলটিমেটলি বলটা তো নিচেই পড়বে, রাইট? এটার উপরে তো আর যাওয়ার উপায় নেই। তো এই যে বলটা উপর থেকে নিচে পড়লো, এর মধ্যে আমাদের বিস্তর পড়াশোনা আছে। এই পড়াশোনাগুলো আজকে আমরা করব। তো চলো শুরু করি। হ্যাঁ, আর একটা জিনিস, এখানে এই যে এই ল গুলা দেখতে পাচ্ছি, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এই ল গুলো আমাদেরকে ফার্স্ট ইন্ট্রোডিউস করছে মিস্টার গ্যালিলিও। তোমরা যার নাম শুনেছো, গ্যালিলিও। গ্যালিলিও, এই গ্যালিলিও সাহেব একজন ইটালিয়ান সায়েন্টিস্ট। তিনি হচ্ছে এই ল গুলো হচ্ছে এস্টাবলিশ করে যান এবং এগুলোর প্রমাণও তিনি দিয়েছেন যে কেন এই ব্লগুলো হচ্ছে, কেন এইগুলো হচ্ছে না। এবং তার আইকনিক যে একটা এক্সাম্পল সেটা হচ্ছে, বা আইকনিক এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে যে একটা কম ভারী বস্তু এবং একটা বেশি ভারী বস্তুকে তিনি একসাথে ছেড়ে দিয়ে ফ্রম দ্য লিনিং টাওয়ার অফ পিসা, ইয়েস ইউ হার্ড দ্যাট রাইট, ওই টাওয়ার থেকে তিনি হচ্ছে এই এক্সপেরিমেন্টটা করে। তো এইখান থেকে তিনি কনক্লুশন টানেন যে এই ম্যাসের উপরে এই ফলিং টাইমের কোনো রিলেশন নাই। মানে তোমার ধরো একটা বড় বোল্ডার আর একটা ছোট পাথর তুমি যদি একসাথে ছাড়ো, ওই দুটো একসাথে মাটিতে একই টাইমে মাটিতে নিচে পড়বে। তো তার হচ্ছে এটা হচ্ছে তার মেইন এক্সপেরিমেন্টটা ছিল। তো এখান থেকে আমরা তিনটা ল আসলো, তিনটা ল আমরা পাইলাম। তো ল গুলো দেখি। প্রথমে কি ফার্স্ট লটা কি বলছে? অল বডিজ ফলিং ফ্রম রেস্ট and from the same height without any resistance traverse equal distance in the same time. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই এনি রেজিস্ট্যান্স বলতে আমরা আসলে এয়ার রেজিস্ট্যান্স বোঝাচ্ছি। এয়ার এয়ার রেজিস্ট্যান্স বা যে কোনো ধরনের ফ্লুইড রেজিস্ট্যান্স বলো বা যে কোনো ধরনের রেজিস্ট্যান্স বলো, ওগুলা ছাড়া তোমার একটা সার্টেন অবজেক্টকে যদি তুমি, বা একটা যে কোনো অবজেক্টকে যদি তুমি ফ্রম রেস্ট হাইট থেকে ছেড়ে দাও, ওই জিনিসটা একটা সেম টাইমে সেম হাইট কভার করবে, বা একটা সার্টেন টাইমে সেম হাইট কভার করবে। অ্যান্ড ইট অ্যাপ্লাইজ টু অল বডিজ। আমি যে প্রথমে যে এক্সাম্পলটা দিলাম যে একটা বড় বোল্ডার একটা ছোট পাথর, এইটাই মূলত তোমার ফার্স্ট লটার এক্সপেরিমেন্টেশন। তো আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো যে তুমি তোমার ম্যাসের উপরে তুমি তোমার এই ফলিং টাইমটা ম্যাটার করতেছে না, এটাকে আশা করি বুঝা গেছে। আচ্ছা, এবার আসি সেকেন্ড লটা কি বলছে। দ্য ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই আ ফ্রিলি ফলিং বডি ফ্রম রেস্ট। দেখো এখানে কিন্তু কন্ডিশনগুলো দেখো, এখানেও কিন্তু কন্ডিশন ছিল ফ্রম রেস্ট, আর এখানেও কন্ডিশন ফ্রম রেস্ট। আচ্ছা, ফ্রম রেস্ট ইন আ গিভেন টাইম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্যাট টাইম। আচ্ছা, এখানে আসলে বললোটা কি? এখানে আসলে বলছে যে তুমি যদি একটা সার্টেন হাইট থেকে কোনো ফ্রম রেস্ট থেকে যদি একটা সার্টেন হাইটের থেকে এবং রেস্ট থেকে তুমি যদি কোনো একটা অবজেক্টকে ছেড়ে দাও, তুমি কোনো একটা অবজেক্টকে ফ্রি ফল করাও, সেই ক্ষেত্রে তার যে ভেলোসিটিটা অ্যাকোয়ার করবে, সে একটা ভেলোসিটি নিয়ে পড়বে না? আমরা তো ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এগুলো তো আগে পড়ে আসছি, তো আমরা তো জানি ভেলোসিটি কি। তো একটা ভেলোসিটি নিয়ে পড়বে, তো একটা ভেলোসিটি অ্যাটেইন করবে সে একটা সার্টেন টাইম পরে। তো এই যে ভেলোসিটিটা সে অ্যাটেইন করবে, এই ভেলোসিটিটা টাইমের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে হচ্ছে যে তুমি যদি একটা বাড়াও অন্যটাও বাড়বে, নর্মালি একটা বাড়াইলে অন্যটা বাড়বে। প্রপোর্শনাল বলতে এটা বোঝাচ্ছে। তো এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম দাঁড়ায়, ভি ইজ প্রপোর্শনাল টু টি। হলো? আচ্ছা, এখন আমি তোমাদের একটা ইনটুইটিভ কোশ্চেন করি, তোমরা আমাকে বলো তো। দেখো আমাদের লটা কি বলতেছে যে একটা ভেলোসিটি অ্যাটেইন করবে, ভেলোসিটি স্টার্টিং ফ্রম রেস্ট, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি 0 হচ্ছে এবং কিছু সময় পরে তার একটা ভেলোসিটি আসতেছে। তো ভেলোসিটি যেহেতু আসছে, তার মানে আমরা কি বলতে পারি না এখানে একটা অ্যাক্সেলারেশন কাজ করছে?
কারণ অ্যাক্সেলারেশন যদি না কাজ করতো আমার ভেলোসিটিটা কিন্তু চেঞ্জ হইতো না। অফকোর্স এখানে একটা অ্যাক্সেলারেশন কাজ করছে, এই অ্যাক্সেলারেশনটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ওই এই দুনিয়ায় তোমার চারপাশে যা আছে, তুমি যা দেখতে পাচ্ছ, তোমার পৃথিবীতে যা দেখতে পাচ্ছ, সবকিছুর উপর এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করতেছে। কিন্তু জিনিস মুভ করতেছে না, কারণ তাকে আমরা একটা সাপোর্ট দিয়ে রাখছি। কিন্তু তুমি যদি নর্মালি এটা ছেড়ে দাও, এই যে আমার হাতে চলে আসলো, এর অ্যাক্সেলারেশন কিন্তু এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হুইচ ইজ জি। এই জি এর একটা মান আছে, এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, আমরা জি এর ব্যাপার স্যাপার বুঝলাম। এখন আসো থার্ড লটা কি বলতেছে। দ্য ডিস্টেন্স ট্রাভার্সড বাই আ ফ্রিলি ফলিং বডি ফ্রম রেস্ট ইন আ গিভেন টাইম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য গিভেন টাইম। হলো? আচ্ছা, কি বললো এখানে, কি বুঝাইতে চাইলো কি? এখানে আসলে বলছে, যদি আমরা ম্যাথমেটিক্যালি যদি ডাইরেক্টলি বলি, ডি ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। বাট এখানে যেটা বলছে, এটা যদি আমরা বুঝতে চাই, বুঝতে গেলে হচ্ছে আমাদের বলতে হবে যে দেখো একটা জিনিসকে তুমি যদি ছেড়ে দিলা, রাইট, তুমি ছেড়ে দিলে একটা সার্টেন হাইটের কভার করবে, সার্টেন ডিসপ্লেসমেন্ট কভার করবে তো এই যে ডিসপ্লেসমেন্টটা সে কভার করবে, এই কভারটা, এই যে ডিস্টেন্সটা তোমার টাইমের স্কোয়ারের সাথে সমানুপাতিক বা প্রপোর্শনাল। অর্থাৎ তোমার টাইমের স্কোয়ার যত বাড়াবা তোমার ডিস্টেন্স তত বাড়বে। বুঝা গেছে? তোমার টাইম যত বাড়বে, সেই টাইমের স্কোয়ার করলে যত হবে, সেই অনুপাতে তোমার ডিস্টেন্সটাও বাড়বে। অর্থাৎ তুমি যদি 1 সেকেন্ডে এটুকু আসো, তুমি পরের সেকেন্ডে এতটুকু আসবা, তারপরের সেকেন্ডে আরো অনেকটুকু যাবা। সো এভাবে আর কি, যে স্কোয়ার, যে দেখো এই যে স্কোয়ারটা এখানে হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ডি ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, এই যে ভি ইজ প্রপোর্শনাল টু টি, এই জিনিসটাকে আমরা একটু ডেরাইভ করে দেখতে পারি? আমাকে একটু ডেরাইভ করা যায় কিনা বলো তো? চলো দেখি, চেষ্টা করে দেখি। আচ্ছা, এটা করার আগে একটা জিনিস তোমাদের, ছোট্ট একটা জিনিস তোমাদের শিখায় রাখি। সেটা হচ্ছে যে তোমার যদি আমরা কোনো কিছু প্রপোর্শনাল একটা সাইন দেই, ধরো ভি ইজ প্রপোর্শনাল টু টি, আমাদের এই প্রপোর্শনাল সাইনটা উঠাতে হলে আমাদের একটা ইকুয়াল দিতে হবে। এই সাইনটা উঠে যদি আমরা ইকুয়াল সাইন দিতে চাই, দেন আমাদের এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে। কনস্ট্যান্ট এনে একটা আমরা ইকুয়াল সাইনটা দিতে পারবো। এটা হচ্ছে তোমার কি বলে, এই যে প্রপোর্শনালিটির একটা রুল। আচ্ছা, এটা আমরা একটু জানে রাখলাম যে আমি লিখে রাখি ভি ইজ প্রপোর্শনাল টু যদি টি হয়, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কে টি। এই কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের কি সূত্রটা মনে আছে? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, এই এটা যখন ফলিং বডিজ হবে, তখন এই এটার ভ্যালু জি হয়ে যাবে না? এই এটাই তো অ্যাকচুয়ালি জি, তাই না? কারণ আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, রাইট? আর এ হচ্ছে অ্যাক্সেলারেশন। আচ্ছা, ইউ এর ভ্যালু কি হবে বলো তো? ইউ এর ভ্যালু কিন্তু জিরো হবে, কারণ এখানে দেখো ফলিং ফ্রম রেস্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আচ্ছা, এই যে খুব ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু ফলিং ফ্রম রেস্ট, তাই ইনিশিয়াল ভেলোসিটি আমার জিরো হবে। তাহলে আমরা কি বলতে পারি? ভি ইজ ইকুয়ালস টু জিটি। আচ্ছা দেখো তো, এই জি একটা কনস্ট্যান্ট না? এই জি তো কখনোই চেঞ্জ হবে না। তুমি যদি 100 মিটার উপর থেকেও ছাড়ো আর 10 মিটার উপর থেকে ছাড়ো, তোমার জি এর ভ্যালু তো কনস্ট্যান্ট থাকতেছে। তাই জি কে আমরা বলতেছি তোমার একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তো কনস্ট্যান্ট যদি ধরে নেই, আমরা কি এই হিসাবে আমরা বলতে পারি না যে ভি ইজ প্রপোর্শনাল টু টি? মিলল? এই দুটা জিনিস কি মিললো কিনা বলো? মিললো তো? আচ্ছা, এখন থার্ড লটা ডেরাইভ করে দেখি। আচ্ছা, আমাদেরকে এই ইয়াটা মনে আছে? এস ইজ ইকুয়ালস টু, ফর্মুলাটা কি মনে আছে? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, আমাকে বলো তো, এই এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট না? কিন্তু ইন কেস অফ ফলিং বডিজ, এই এসটা হচ্ছে আমাদের হাইট হবে, দ্য হাইট ইট কভার্ড। সো এইচ তে যদি আমরা এই হাইটটা ডিনোট করি,
তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় h ইজ ইকুয়ালস টু ut। ut এর ভ্যালু অফকোর্স এখানে 0 হবে, কারণ u এর ভ্যালু যেহেতু 0, তাহলে u ইন্টু t এর ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে h ইজ ইকুয়ালস টু 1/2 g t স্কোয়ার। আচ্ছা আমাকে বলো তো 1/2 এর ভ্যালু কি কখনো চেঞ্জ হবে? 1/2 থেকে 1/4 হয়ে যাবে কখনো? হবে না তো। তো 1/2 একটা কনস্ট্যান্ট, জিও একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা কি এটা বলতে পারি না h ইজ প্রপোর্শনাল টু t স্কোয়ার? হয়ে গেল। মিললো কি না বলো? মিলে গেল তো। তার মানে আমরা যে এই ল গুলো দেখতেছি, এগুলো সবগুলো কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন এই কানেকশনটা ফিল করতে পারবো, কানেকশনগুলো আমরা যখন ভিজুয়ালাইজ করতে পারবো, তখন আমরা দেখবো যে আমাদের ফিজিক্স পড়া আসলে খুব সহজ হয়ে গেছে। আচ্ছা চলো নেক্সট স্লাইডে কি আছে দেখি। নেক্সট স্লাইডে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো ইকুয়েশনস অফ মোশন পড়ছিলাম না, ইকুয়েশনস অফ মোশনস। রাইট, ইকুয়েশনস অফ মোশন পড়েছিলাম। তো আমাদের এখানে তো একটা মোশনস ক্রিয়েট হচ্ছে, রাইট? তো এই ইকুয়েশনস অফ মোশনগুলো কি কি ছিল আমরা একটু রিকল করি। আচ্ছা a ইজ ইকুয়ালস টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আরটা কি ছিল? s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। আরটা কি ছিল? v স্কোয়ার ইজ ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as। আরটা কি ছিল? v ইজ ইকুয়ালস টু u প্লাস at। আচ্ছা এই যে এই সূত্রগুলো ছিল না, এই সূত্রগুলোকে আমরা যদি জি থাকে অর্থাৎ আমাদের ফলিং বডিজ এর ক্ষেত্রে যে সূত্রে কনভার্ট হবে সেগুলো হিসাবে লিখে ফেলি। প্রথম সূত্র h মানে হাইট ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে v স্কোয়ার ইজ ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2gh। তারপরে এটা কি, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা এইটা হচ্ছে সূত্র, এইটার সূত্র এইটা, মানে কনভার্টেড সূত্র আর কি। তাহলে এইটার সূত্র কি হবে বলো তো? v ইজ ইকুয়ালস টু u প্লাস জি টি। আচ্ছা এই যে সূত্র তিনটা, এই সূত্র তিনটা তোমরা দেখবা তোমাদের বইতে সুন্দর মতো বক্স করে দেওয়া আছে। তো আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পারছো কোথা থেকে আসছে, এবং সূত্রগুলা তোমরা অফকোর্স মুখস্থ রাখতে হবে। বুঝা গেছে? এই সূত্র ভুল করলে কিন্তু তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সূত্র কখনো ভুল করা যাবে না। তো এই সূত্রগুলো তোমরা আশা করি মনে রাখবা। তো সূত্রগুলো যেহেতু আমরা পড়লাম, চলো একটা ছোট্ট একটা ম্যাথ করে দেখি। আচ্ছা কি বলছে এখানে দেখি তো। এ বল ইজ থ্রোন vertically upwards with a velocity of 150 কিলোমিটার পার আওয়ার, হাউ হাই উইল ইট গো? আচ্ছা চিত্র আঁকি দেখি কি কাহিনীটা হচ্ছে কি। এটা যদি আমাদের গ্রাউন্ড হয়, এই গ্রাউন্ড থেকে একটা বলকে আমরা উপরের দিকে ছুঁড়ে মারছি। আচ্ছা ফাইন, কত ভেলোসিটিতে ছুঁড়ে মারছি সেটা হচ্ছে যে তোমার 150 কিলোমিটার পার আওয়ার। 150 কিলোমিটার পার আওয়ার। তোমরা যদি একটা শর্টকাট ইউজ করো যে 150কে যদি 3.6 দিয়ে ভাগ দাও, তোমরা কিন্তু মিটার পার সেকেন্ডে পেয়ে যাবে। তোমাদের একটা ছোট্ট এমসিকিউ টেকনিক দেখায় রাখলাম। এই যে আচ্ছা দেখো 150 কিলোমিটার পার আওয়ার আছে না, 150 ডিভাইডেড বাই 3.6 যদি আমরা করি কত আসে? 41.66 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের মিটার পার সেকেন্ডে যদি আমরা এটাকে কনভার্ট করি তখন আমাদের এই ভ্যালুটা আসতেছে। তো আশা করি তোমরা টেকনিকটা বুঝছো। আমি একটু নিচে লিখি 41.6। আচ্ছা এখানে আরো জায়গা হচ্ছে না, আমি একটু নিচে লিখতেছি। হ্যাঁ, u is equals to 41.667 মিটার পার সেকেন্ড। এটা u হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা বুঝলাম। এখন আমাকে কি বলছে? হাউ হাই উইল ইট গো? আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, আমি যখন এই একটা জিনিস ছুঁড়ে মারলাম, এটা যখন পিকে গেল তখন ওর ভেলোসিটি সবচেয়ে কম ছিল না? মানে অর্থাৎ যখন এর পিকে গেছে, যখন অন্তত হাইয়েস্ট পয়েন্টে যখন গেছে, এর ভেলোসিটি সবচেয়ে কম হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি কিনা যখন এটার হাইয়েস্ট পয়েন্টে এটার ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, রাইট? 0 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আচ্ছা আমাদের ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে,
আর আমরা একটা জিনিস জানি কি, আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটা আমরা আমাদের এর জায়গায় আমরা জি বসাচ্ছিলাম, এই জি অলওয়েজ নিচের দিকে কাজ করে, তাই না? জি যদি নিচের দিকে কাজ করে তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায় বলো তো? আমাদের এই যে ভি ইউ ভি জি আর এস বা হাইট এইচ নিয়ে আমাদের কোন ইকুয়েশনটা ছিল? একটু রিক্যাপ দিয়ে আসি আসো। আমাদের এই ইকুয়েশনটা ছিল না? ভি দেখো, ভি আছে, ইউ আছে, জি তো জানি, এইচটা আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে চলো আমরা এই ফর্মুলাটা একটু লিখে ফেলি। ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এই ফর্মুলাটা যে আমাদের কাজে লাগবে, এটা কি আমরা বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে, কি হলো, আচ্ছা, তো আশা করি আমরা বুঝতে পারছি। এই ফর্মুলাটায় আমরা এখন ভ্যালুগুলো বসাই। আচ্ছা, তাহলে কি হবে বলো তো? ভি এর ভ্যালু কত হবে? ভি এর ভ্যালু 0 হয়ে যাবে না? তাহলে 0 ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 টাইমস জি টাইমস এইচ। এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে, আমাকে বলো তো কি? এখানে আমরা যে প্লাস ইউজ করছি, প্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে মাইনাস 2gh হবে। কেন কেন মাইনাস 2gh হবে? আমাকে একটা ব্যাখ্যা দেন, ব্যাখ্যা না দিলে বিশ্বাস করবো না। মাইনাস 2gh, আচ্ছা আমাকে দেখো বলো তো, এই ইউ আর ভি, এই দুইটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, এই দুইটার ডিরেকশন আপওয়ার্ডস। জিরোর তো কোনো, জিরো তো নাল ভেক্টর, মানে এখানে এটার তো কোনো ভেলোসিটি নাই এখানে, তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। বাট ইউ এর একটা ভেলোসিটি আছে এন্ড এটা উপরের দিকে অ্যাক্ট করতেছে, আর জি নিচের দিকে কাজ করতেছে। তো আমরা তাহলে বলতে পারি না যে উপরের দিক থেকে যদি আমরা পজিটিভ চিন্তা করি, পজিটিভ ডিরেকশন চিন্তা করি, আর নিচেরটাকে যদি আমরা নেগেটিভ ডিরেকশন চিন্তা করি, তাহলে আমাদের এই নেগেটিভটা আসতেছে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আমি তোমাকে আরো একটু ক্লিয়ারলি দেখাই, একটু প্রিসাইসলি দেখাই। দেখো, মাইনাস না প্লাস 2 টাইমস নেগেটিভ জি টাইমস এইচ, ঠিক কিনা? বোঝা গেছে কিনা? আশা করি বুঝছো কেন আমরা এখানে মাইনাস সাইনটা নিছি। তাহলে একটু সাধারণ ক্যালকুলেশন করলেই আমাদের এইচ এর একটা ইকুয়েশন চলে আসলো। এইচ ইজ ইকুয়ালস টু, ধরো তোমাদের জন্য সিম্পলিফিকেশনের জন্য আরেকটু এলাবোরেটলি দেখাই। তাহলে এখানে আমাদের কি আসছে? 0 ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। আচ্ছা, এটা আমাদের লাগতেছে না আপাতত, কাজ আপাতত শেষ, আবার লাগলে নিয়ে আসবো। তাহলে এই মাইনাস 2gh কে এই পাশে নিয়ে আসি, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh। আচ্ছা, একটা, এবার এই পাশে আসি, দেখি। দেখো, এটা তো বোঝা গেছে আশা করি। তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু যদি 2gh হয়, তাহলে h ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 টাইমস g। বোঝা গেছে কেমনে আসলো জিনিসটা? তাহলে h এর ভ্যালু হচ্ছে, u এর ভ্যালু কত ছিল? 41.667 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এই জি এর যে ভ্যালু, এই জি এর ভ্যালুটা হচ্ছে 9.8, এটা আমরা আগের স্লাইডে জেনে আসছি। তাহলে এইচ এর ভ্যালুটা হচ্ছে যে, আমরা, আচ্ছা আমাদের আবার ক্যালকুলেটর লাগছে, আমরা ক্যালকুলেটর একটু কষ্ট করে নিয়ে আসি। আরে কোথায় গেল ক্যালকুলেটর? এখানে চলে আসছে। আচ্ছা, ভ্যালুটা কি হবে? 41.667 হোল স্কোয়ার, যেহেতু এই যে এক্স স্কোয়ার দিয়ে দিলাম, 1736.13889। তোমরা এটা ক্যালকুলেটরে খুব ইজিলি করতে পারবা। এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে বলো তো? 2 ইন্টু 9.8, অর্থাৎ 18.6 দিয়ে গুণ দিব, সরি 19.6 দিয়ে যদি ভাগ দেই, আমরা পাচ্ছি 88.57 মিটার পার কি হবে? পার তো হবে না, মিটার হবে। অ্যান্সার হচ্ছে 88.57 মিটার। এই বলটা 88.57 মিটার উচ্চতায় পৌঁছাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই পর্যন্ত আপাতত পার্ট 3 থাকুক, পার্ট 4 এ ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। তো পড়াশোনা করো, আল্লাহ হাফেজ, ভালো থাকো।